কি সবাই ভালো তো? চলো আজকে আমরা জানার চেষ্টা করি সমুদ্রের নিচের জীবন নিয়ে, অর্থাৎ সমুদ্রের তলায় কি আছে এটা জানার চেষ্টা করি। তো আমরা কি আছে বলতে এখানে আমরা আলোচনা করব কি কি জীব দেখতে পাওয়া যায়। এই যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী আমরা দেখতে পাই, ঠিক ওরকমের বা ওর চেয়েও বেশি জীব আমরা দেখতে পাবো সমুদ্রের গভীরে যদি প্রবেশ করি। ধরো এমন একটা যান তৈরি করা হলো যে যানের জানালাগুলো কাচের তৈরি, স্বচ্ছ কাচের। তো এরকম একটা যানে চেপে যদি আমরা সমুদ্রের তলায় যেতে থাকি তাহলে আমরা কি কি দেখতে পাবো? দেখতে পাবো সেখানকার বিচিত্র সব উদ্ভিদ এবং প্রাণীদের। সমুদ্রের যত গভীরে যাওয়া যাবে তত কি হবে, সূর্যের আলো ধীরে ধীরে কমতে থাকবে। সমুদ্রের একেবারে গভীরে যখন যাওয়া যায় সেখানে সূর্যের আলো একদম কমে যায়। আর সূর্যের আলো যদি কমে যায় তাহলে কি হবে, তাপও কমে যাবে। তাহলে সেখানে সমুদ্রের তলায় যেখানে সূর্যালোক পৌঁছায় না সেখানটা কিন্তু খুব ঠান্ডা। তো এই বিচিত্র রকম পরিবেশে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণীরা আছে তাদেরকে নিয়ে জানতে চলো একটু আমরা তাহলে সমুদ্রের ভিতরে গিয়ে দেখা যাবে। তাহলে চলো সমুদ্রের গভীরে গিয়ে দেখি আমরা কি আছে সেখানে। এই একটা সমুদ্রে এসে পড়েছি, তো দেখো এখানে কি কি দেখা যায়। দেখো সমুদ্রের তলায় কত বিচিত্র সব জিনিস আছে, বিচিত্র ধরনের উদ্ভিদ প্রাণী। সমুদ্রের যত নিচে যাওয়া যাবে তত আলোর পরিমাণ কমতে থাকবে, আর আলোর পরিমাণ কমে গেলে কি হবে, সেখানে তাপও কমে যায়। আর সমুদ্রের যত তলায় পৌঁছাবো আমরা তত চাপ বৃদ্ধি পায়। তাই এই সমস্ত জায়গায় যে সমস্ত প্রাণীরা আছে তারা এরকম প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে আছে, অত্যধিক চাপ এবং কম তাপমাত্রা। তো এরকম পরিবেশে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী দেখতে পাওয়া যায় তাদেরকে নিয়েই আমরা আজ জানার চেষ্টা করব। আজকে আমরা কয়েকটা প্রাণীদের কথা জানব। তো সমুদ্রের তলায় দেখো মেরুদণ্ডী প্রাণীও দেখতে পাচ্ছ, আবার অনেক ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী আছে, আবার খালি চোখে দেখা যায় না এরকম আণুবীক্ষণিক কিছু জীবও সমুদ্রে আছে। এদেরকে বলা হয় প্লাঙ্কটন। এই প্লাঙ্কটনরা দু ধরনের হয়। তাহলে সমুদ্রে আমরা প্লাঙ্কটনও দেখতে পাই। প্লাঙ্কটন কি? এক ধরনের আণুবীক্ষণিক জীব। তো এই প্লাঙ্কটনগুলো দু ধরনের হয়। যদি সেটা প্রাণী হয় তাদেরকে আমরা বলি জুপ্লাঙ্কটন, আর যদি সেটা উদ্ভিদ হয় তাহলে তাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। তাহলে প্লাঙ্কটন দু ধরনের, জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন। এখানে আরেকটা, চলো সমুদ্রের আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাই, তারপরে আমরা কিছু স্পেসিফিক কয়েকটি প্রাণী যেগুলো তোমাদের পড়া আছে সেগুলোকে নিয়ে। দেখো এখানে একটা কি দেখাচ্ছে, তারা মাছ। একটু আগে যেটা দেখলাম দেখো এখানে কি হচ্ছে, সমুদ্রের নিচে ধীরে ধীরে অন্ধকার, যত তলার দিকে যাচ্ছে অন্ধকার পরিবেশ হচ্ছে, এবং যত তলার দিকে যাব বা বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের প্রাণীদেরকে আমরা দেখতে পাই।
তো এখানে একটা কথা বলে নিই যে সমুদ্রের গভীরে সূর্যের আলো প্রবেশ না করলেও অন্য এক ধরনের আলোর দেখা পাওয়া যায়, যার কোনো উত্তাপ নেই। একে বলে বায়োলুমিনিসেন্স। তাহলে যে সমুদ্রের তলায় যে আলো দেখা যায় যার কোনো উত্তাপ নেই তাকে বলে বায়োলুমিনিসেন্স। মনে রাখবে এটা। সমুদ্রের গভীরে কিছু জীবের দেখা মেলে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। এই জীবদেরকে বলা হয় বায়োলুমিনিসেন্ট জীব। তাহলে যে জীবেদের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এরকম আলো তৈরি করতে পারে তাদেরকে বলা হয় বায়োলুমিনিসেন্ট জীব। তো এই সমস্ত জীবদের দেহে এক ধরনের প্রোটিনের সঙ্গে যুক্ত রঞ্জক পদার্থ থাকে, যেমন লুসিফেরিন। আর থাকে এক ধরনের উৎসেচক যাকে বলে লুসিফারেজ। তাহলে লুসিফেরিন বলে একটা রঞ্জক পদার্থ আর একটা উৎসেচক যার নাম হলো লুসিফারেজ। অক্সিজেনের উপস্থিতিতে এই দুয়ের রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক শক্তি পরিবর্তিত হয় আলোক শক্তিতে। এর ফলেই তৈরি হয় ঠান্ডা আলো, যাকে আমরা বলি বায়োলুমিনিসেন্স। তাহলে বায়োলুমিনিসেন্স হলো এক ধরনের ঠান্ডা আলো। কি করে তৈরি হয়? লুসিফেরিন নামক রঞ্জক পদার্থের সঙ্গে লুসিফারেজ উৎসেচকের বিক্রিয়া ঘটে যখন অক্সিজেনের উপস্থিতিতে, তখনই এই ঠান্ডা আলোটা তৈরি হয়। তো বেশিরভাগ এই বায়োলুমিনিসেন্ট জীবদের দেখা যায় সমুদ্রের 200 থেকে 1000 মিটার গভীরতায়। এটাও একটু ভালো করে মনে রাখবে যে বায়োলুমিনিসেন্ট জীবদের দেখা যায় সমুদ্রের 200 থেকে 1000 মিটার গভীরতায়। তো এই সমস্ত জীবরা এই যে বায়োলুমিনেসেন্স আলোটা তৈরি করে, কিসের জন্য তৈরি করে? খাবার খোঁজা, খাদ্যকে আকর্ষণ করা, ছদ্মবেশ ধারণ করা আর আত্মরক্ষা, এই সমস্ত কাজে এই আলোকে এরা ব্যবহার করে। দেখো সমুদ্রের তলায় কত বিচিত্র ধরনের জীব আছে। তাহলে চলো আমরা এবার তোমাদের সিলেবাসে যে কয়েকটা প্রাণী আছে সেগুলোকে নিয়ে জানার চেষ্টা করি। আলাদা আলাদাভাবে এগুলোকে একটু করে জেনে নেওয়া যাক। তো প্রথমেই তোমার একটা প্রাণী আছে তোমাদের সাগর কুসুম। তাহলে চলো একটু সাগর কুসুম দেখবার চেষ্টা করি। সি অ্যানিমন, একে বলা হয় সাগর কুসুম। এই সাগর কুসুম কেমন, দেখো ছবিটাই কেমন দেখাচ্ছে, বহু পাপড়িযুক্ত ফুলের মতো একটা জিনিস। এটাকে যদি হাতে করে তোলো তাহলে দেখবে এটা নরম আর লম্বা বৃন্তের ওপরে ফুলের মতো যেন পাপড়িগুলি ছড়িয়ে আছে। এর নাম সাগর কুসুম। এই সামুদ্রিক প্রাণীটার দেহটা ফাঁপা, পাপড়ির মতো উপাঙ্গগুলো ঠিক যে পাপড়ির মতো অংশগুলো দেখতে পাচ্ছি, এই যে পাপড়ির মতো অংশগুলো, এগুলো হচ্ছে তার উপাঙ্গ। এর ঠিক মাঝখানে থাকে তার মুখ। এই পাপড়িগুলো প্রকৃতপক্ষে হচ্ছে কর্ষিকা। তাহলে এই পাপড়িগুলোকে বলা হয় কর্ষিকা। এই কর্ষিকাগুলোতে থাকে অসংখ্য দংশক কোষ। ছোট মাছ বা অন্য কোনো প্রাণী শিকার করতে কাজে লাগে এই কর্ষিকা। তাহলে সি অ্যানিমন এরকম হয়। দেখো একটু ছবিটাকে বড় করে দেখাই। দেখো এগুলো হচ্ছে এর কর্ষিকা, এর মাঝখানে আছে এর মুখ। এগুলোর সাহায্যে এরা কী করে ছোট মাছ বা অন্য ছোট প্রাণীদেরকে শিকার করতে সাহায্য করে এই কর্ষিকাগুলো। তাহলে এর নাম হলো সাগর কুসুম বা সি অ্যানিমন। এরপরে যে প্রাণীটা দেখব এর নাম হচ্ছে সি পেন।
বাংলাতে বলা হয় সাগর কলম। কেমন দেখাচ্ছে? এই প্রাণীটির শরীরের দুদিকেই সরু অংশ থাকে। এই যে প্রাণীটার দেহের দুদিকে সরু সরু অংশ আছে। আগেকার দিনে যে কলমে লেখা হতো, যে পাখির পালক দিয়ে তৈরি এক ধরনের কলমে আগেকার দিনে তো আমরা লিখতাম, মানে আমাদের আগেকার দিনে এই ধরনের কলমে লেখা হতো, তাই একে সাগর কলম বলা হয়। এটা আর একটু বড় করে দেখা যাক কেমন দেখায়। দেখো, বেশ সুন্দর একটা প্রাণী। এর সারা শরীর জুড়ে থাকে অসংখ্য শাখা। দেখতে পাচ্ছ, এই যে এর শরীরের চারিদিকে অসংখ্য শাখা আছে। প্রতিটা শাখায় মূল দেহ থেকে বেরিয়েছে। সি পেনকে পাথরে আটকে রাখতে সাহায্য করে এই শাখাগুলো। তাহলে এরা খুব শক্ত জায়গায় আবদ্ধ থাকে, সেটা পাথর হতে পারে বা অন্য কোনো শক্ত কোনো জিনিসের উপর এরা আবদ্ধ থাকে। তাহলে সি পেন কেমন দেখতে বা এই প্রাণীটার সম্পর্কে জানলে এটাকে চিনতে পারবে। পরবর্তীতে যদি কোথাও দেখা যায় তাহলে এই প্রাণীটা চিনতে পারবে তোমরা। এর পরবর্তী কোন প্রাণী আছে দেখো, অক্টোপাস, তাই তো? অক্টোপাস নাম তোমরা শুনেছ। চলো এটাকেও আর একটু বড় করে দেখি কেমন দেখায়। এই হলো অক্টোপাস। এর বাহুর সংখ্যা 8টি, তাই নাম হয়েছে অক্টোপাস। শরীরটা মোটামুটি গোলাকার। এদের দেহের বাইরে কোনো খোলক নেই। এদের বাহুগুলো লম্বা লম্বা সুরের মতো। ওপরের দিকটা মোটা আর নিচের দিকে ক্রমশ সরু। বাহুগুলোতে অনেকগুলো করে শোষক যন্ত্র থাকে, আর এই বাহুগুলোর কেন্দ্রে থাকে মুখ। অক্টোপাসের দুটো বেশ বড় বড় চোখ থাকে। এই যে এখানে আমরা একটা চোখ দেখতে পাচ্ছি, বেশ বড় চোখ। অক্টোপাসের মস্তিষ্ক আর চোখ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সব থেকে উন্নত বলে মনে করা হয়। তাহলে এদের চোখ আর মস্তিষ্ক যতগুলো অমেরুদণ্ডী প্রাণী আছে তাদের চেয়ে এটাকে আমরা উন্নত বলেই মনে করি। অধিকাংশ অক্টোপাসই খুব ছোট আকারের হয়, তবে সবচেয়ে বড় আকারের যে অক্টোপাস তা পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে। সব অক্টোপাসেরই বিষ আছে, তবে সাধারণত এই বিষ ক্রিয়া করে কাঁকড়া, চিংড়ি এইসব প্রাণীদের উপর। কেবল ব্লু রিংড অক্টোপাস মানুষের পক্ষে প্রাণঘাতী হতে পারে। মানে ওই ব্লু রিংড অক্টোপাস মানুষকে মেরে ফেলতেও পারে। দেখতে যতই বিভৎস হোক না কেন, অক্টোপাসেরা কিন্তু নিরীহ আর ভীরু জীব। এরা খুবই শান্ত স্বভাবের এবং ভয়ে ভয়ে থাকে। আক্রান্ত হলে এরা এদের দেহের একটি গ্রন্থি থেকে কালি ছিটিয়ে জলকে ঘোলা করে পালিয়ে যায়। মা অক্টোপাস আঙ্গুরের মতো আকারের ছোট ছোট ডিম পাড়ে। এই ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত মা অক্টোপাস পাহারা দেয়। এমনকি খেতেও যায় না, মানে খাবারও খাবে না ওই সময়। কেননা খাবার খেতে গেলে কাঁকড়া বা অন্য প্রাণীরা তাদের ডিমের ক্ষতি করতে পারে। তাই মা অক্টোপাস ওই না খেয়ে থাকে, ওই ডিমগুলোকে পাহারা দিয়ে দিয়ে। মা অক্টোপাস তিলে তিলে অনাহারে মৃত্যুবরণ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেয়। তারপর ডিম ফুটে ছড়িয়ে যায় শিশু অক্টোপাসেরা, আর ধীরে ধীরে মা অক্টোপাসের মৃতদেহ নেতিয়ে পড়ে জলের তলায়। তাহলে দেখো কত ভালোবাসা, যে ডিমগুলোকে রক্ষা করার জন্য মা না খেয়ে পাহারা দিচ্ছে। এমনকি ডিম ফুটে বাচ্চা হতে হতে মা অক্টোপাসটা মারা যায়, তবু শেষ মুহূর্ত পর্যন্ত ডিমগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করে, যাতে অন্য প্রাণীরা তার ডিমগুলোর কোনো ক্ষতি করতে না পারে। তাহলে খুবই একটা অদ্ভুত জীব, তাই না? চলো এরপরে আরেকটা জীব নিয়ে যান। এটা হচ্ছে স্কুইড। এটা একটু বড় করা যাক ছবিটা। এই হলো স্কুইড।
স্কুইডের বাহু হচ্ছে 10টা। অক্টোপাসের কটা বাহু পড়েছিলাম? 8টা। এর দেখো 10টা বাহু আছে। তাহলে অক্টোপাসের ছিল এই বাহুগুলো 8টা, আর স্কুইডের এই বাহুর সংখ্যা হচ্ছে 10টি। মাথার কাছে থাকে 8টি ছোট আর 2টো বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ। এই হলো মোট 10টা বাহু। ঠিক আছে। প্রতিটি বাহুতে থাকে একাধিক শোষক যন্ত্র। অক্টোপাসেরও যেমন ছিল শোষক যন্ত্র, এদেরও এই বাহুগুলোতে শোষক যন্ত্র আছে। এদের দেহ লম্বাটে টর্পেডোর মতো। দেখতেই তো পাচ্ছ বেশ লম্বা, ছবিতে যেমন দেখাচ্ছে এর তুলনায় অনেকটা লম্বা হয় এদের দেহটি, টর্পেডোর মতো দেখতে। আর লেজের দিকে রয়েছে পাখনা। এই যে এখানটা চেপটা দেখাচ্ছে, এই অংশটা এর পাখনা। লেজের দিকে রয়েছে পাখনা। শোষক যন্ত্রের সাহায্যে স্কুইড শিকার করে। এরাও কি করে, ওই অক্টোপাসের মতো কালি ছিটাতে পারে। আক্রান্ত হলে বাদামি কালির মতো তরল জিনিস ছিটিয়ে জলের রং ঘোলাটে করে শত্রুকে বোকা বানিয়ে পালিয়ে যায়। অক্টোপাসও এরকম করছিল, জলে কালি ছিটি দিয়ে জলকে ঘোলা করে পালিয়ে যায়। এরাও এরকম বাদামি কালির মতো তরল জিনিস জলের মধ্যে ছিটিয়ে দেয়। দৈত্যাকার স্কুইড বাস করে আটলান্টিক সমুদ্রের গভীরে। এটা মনে রাখবে একটু, যে কোন সমুদ্রে পাওয়া যায়। আটলান্টিক সমুদ্রের গভীরে দৈত্যাকার স্কুইড পাওয়া যায়। এরা সাধারণত 50 থেকে 60 ফুট লম্বা হয়। তো 50 থেকে 60 ফুট লম্বা। এদের বাহুর দৈর্ঘ্যই হয় 30 ফুট। তাহলে এই যে বাহুগুলো দেখাচ্ছে, এগুলো 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দেহের মধ্যে আছে অনেকটা বর্ষার ফলার মতো দেখতে ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস। আর স্কুইডের এই একটা আত্মীয় হচ্ছে কাটল ফিশ। তো কাটল ফিশটা কেমন এটা একটু দেখা যাক। এই যে স্কুইডের এই এক আত্মীয়ের নাম হচ্ছে কাটল ফিশ। এরা কি করে, কাটল ফিশ সমুদ্রের ধারে পৌঁছে গেলে এই ক্যালসিয়াম ঘটিত শক্ত জিনিসটা সহজেই সংগ্রহ করা যায়, যাকে আমরা সমুদ্র ফেনা বলি। সমুদ্র ফেনা নামে বাজারে বিক্রিও হয় এই বস্তুটি। তো এটা প্রকৃতপক্ষে ওই স্কুইড এবং কাটল ফিশের দেহে অবস্থিত ক্যালসিয়াম ঘটিত একটা বেশ শক্ত জিনিস, যেটা সমুদ্র ফেনা নামে বাজারে পাওয়া যায়। কাটল ফিশের পরে আর কি আছে দেখা যাক। এটা কি, এটা সবাই চেনো। চলো এটাকে একটু বড় করে দেখ। এটা কি, এটাকে চেনো তো সবাই? এটা হচ্ছে কি, তারা মাছ। এর বাহুর সংখ্যা সাধারণত 5টি হয়। দেখো 5টি বাহু আছে তো, 1 2 3 4 5। বাহুগুলো চেপটা মোটা পাতের মতো দেহ থেকে বেরিয়ে এসেছে। কখনো কখনো এদের 4টে বা 2টো বাহুও দেখা যায়। আমরা সাধারণত এই 5 বাহুযুক্ত তারা মাছ দেখতেই অভ্যস্ত, কিন্তু এদের বাহু 4টা বা 2টোও হতে পারে। একটা বাহু ভেঙে গেলে সেখানে আবার নতুন বাহু তৈরি হয়ে যায়। যদি কোনো কারণে কোনো একটা বাহু নষ্ট হয়ে যায়, তাহলে সেখানে আবার সেটা তৈরি হয়ে যায়। তারা মাছের বাহুর ভেতরের দিকে নরম আঙ্গুলের মতো উপাঙ্গ আছে, যার নাম টিউব ফিট বা নালীপথ। এই নালীপথগুলো ফাঁপা, আর এদের শেষ প্রান্তে আছে চোষক বা সাকার। নালীপথের সাহায্যে জল টেনে নিয়ে আর বের করে দিয়ে তারা মাছ শিকার ধরে। তাহলে এরাও এদের ওই নালিকা পথগুলো দিয়ে কি করে, যে চোষক আছে সেই চোষকের সাহায্যে জলকে টেনে নেয় আবার বার করে দেয়। এইভাবে এরা ওই জলজ প্রাণীদেরকে শিকার করে।
আরেকটা কাজ আছে এই নালীপথগুলোর। এই নালীপথগুলোর সাহায্যে তারা মাছ চলাফেরাও করতে পারে। এদের খুব একটা প্রিয় খাবার হচ্ছে ঝিনুক। কোনো ঝিনুকের সন্ধান পেলে নালীপথের সাহায্যে এরা ঝিনুকটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, ফলে ক্রমাগত টান পড়ার ফলে ঝিনুকটা বাধ্য হয় খোলের ভেতর থেকে বেরিয়ে আসতে। তাহলে ঝিনুকটার গায়ে ওকে চারদিক থেকে ধরে নেয় এবং ওই টিউব পথগুলো বা নালিকা পথগুলো দিয়ে টান দিতে থাকে। যখন টান দিতে থাকে এক সময় ঝিনুকের খোলকটা খুলে যায়। ঝিনুক হচ্ছে এই তারা মাছের খুব একটা প্রিয় খাদ্য। তাহলে আমরা কতগুলো সামুদ্রিক প্রাণী সম্পর্কে আজকে জানলাম। কি কি? তারা মাছ, আরেকটা বড় প্রাণী জানা হয়নি, চলো দেখা যাক। এই যে এটা কি? হাঙ্গর। তবে এই হাঙ্গর কি? হাঙ্গর মাছ, তবে এটা শক্ত হাড়ের মাছ নয়। এদের কঙ্কাল তৈরি হয় হাড়ের চেয়ে নরম এক ধরনের জিনিস দিয়ে, যাকে বলা হয় কার্টিলেজ। তাহলে হাঙ্গরের হাড় আমাদের হাড়ের মতো শক্ত নয়, একটা নরম জিনিস দিয়ে তৈরি, যাকে কার্টিলেজ বলে। এই ধরনের পদার্থ দিয়েই আমাদের নাকের ডগা বা বহিঃকর্ণের শক্ত অংশ তৈরি হয়েছে। আমাদের নাকটা কেমন একটু এদিক ওদিক বাঁকানো যায়, কানটাও তাই, যে কান ধরে টানলে দেখবে কান সহজে ছিঁড়ে যায় না। আর একটু টিপে দেখবে এখানে যে হাড় সেটা একটু নরম, অর্থাৎ এটা কার্টিলেজ দিয়ে তৈরি। তাহলে হাঙ্গরেরও কঙ্কালটা এরকমই কার্টিলেজ দিয়ে তৈরি হয়। খুব অল্প জাতের হাঙ্গরেই মানুষ খেকো, যেমন গ্রেট হোয়াইট শার্ক। আমরা এই প্রাণীটার এই বিভৎসতা বা এর এই বিশালতা দেখে অনেকেই ভয় পায় যে হাঙ্গর মানুষকে আক্রমণ করে। তো সব হাঙ্গর কিন্তু মানুষকে আক্রমণ করে বা মানুষকে খায় না। কেবলমাত্র গ্রেট হোয়াইট শার্ক তারা মানুষকে আক্রমণ করে। এরা লম্বায় প্রায় 6 মিটারের মতো হয়, আর এদের দাঁতগুলো বেশ বড় বড়। হাঙ্গরের যদি কোনো একটা দাঁত ভেঙে গেল, তাহলে পেছনের সারির সেই অংশের দাঁত এসে ওই সামনে এগিয়ে এসে আগের জায়গাটাকে দখল করে। এদের কানকোর চেহারা কাটা দাগ বা ফাটলের মতো। এরকম 5টা ফাটল বা স্লিট থাকে। এই যে এখানে দেখছো, এই যে 5টা দাগ আছে, এই 5টা ফাটল বা এগুলোকে স্লিট বলা হয়। আমরা যে মাছ দেখি তাদের কি থাকে? কানকো থাকে। তো এখানে এদের কানকোর চেহারা কাটা দাগ বা ফাটলের মতো, যাকে স্লিট বলে। তাহলে 5টা স্লিট এই যে এখানে দেখাচ্ছে। চামড়ায় ছোট ছোট আঁশ থাকে। তাহলে হাঙ্গরের চামড়ায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ থাকে। এগুলো পিছনের দিকে ঢালু, তাই হাঙ্গরের মুখ থেকে লেজের দিকে হাত বোলালে নরম লাগে, মনেই হবে না যে এর আঁশ আছে। কিন্তু লেজের দিক থেকে যদি হাতকে সামনের দিকে নিয়ে যাও, তাহলে ওই সিরিজ কাগজের মতো অমসৃণ বা খসখসে বলে মনে হবে। মাথার দিক থেকে লেজের দিকে হাত বোলালে খুব মসৃণ, কিন্তু উল্টো দিক থেকে অর্থাৎ লেজ থেকে যদি মাথার দিকে হাত বোলাও, তখন দেখবে সেটা খুব অমসৃণ বা খসখসে মনে হয়। আগেকার সময় কাঠ পালিশ করার কাজে হাঙ্গরের চামড়াকে ব্যবহার করা হতো, অর্থাৎ এটা ওই যে অমসৃণ হওয়ার জন্য এক সময় মানুষেরা এই হাঙ্গরের চামড়াকে কাঠ পালিশ করার কাজে ব্যবহার করত। তাহলে হাঙ্গর একটা খুব বড় প্রাণী। বেশ কয়েক ধরনের শার্ক পাওয়া যায়, যেমন বাস্কিং শার্ক। এরা অনেক বড় হলেও মানুষের কোনো ক্ষতি করে না। আরেকটা হোয়েল শার্ক, এরাও মানুষের কোনো ক্ষতি করে না। আবার কিছু কিছু শার্ক বা হাঙ্গর আছে যারা খুব এত বড় হলেও এরা শুধু ছোট মাছ আর প্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। এই হলো তোমাদের সিলেবাসে থাকা কয়েকটা সামুদ্রিক জীবেদের কথা। তাহলে চলো আবার একবার আমরা
এই জীবগুলোকে কি কি আজ আলোচনা করলাম? হাঙ্গর, তারা মাছ, এটা কি ওই যে স্কুইডের আত্মীয় কাটল ফিশ, এটা স্কুইডের বিশেষ বৈশিষ্ট্য কি যে এর এই বাহুগুলোই 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, এই 30 ফুট মিটার নয় 30 ফুট। আর কি দেখলাম? অক্টোপাস, বাহুর সংখ্যা 8টি। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্য থেকে এদের মস্তিষ্ক এবং চোখকে উন্নত বলা হয়। এটা হলো সাগর কলম। আর প্রথমেই যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সাগর কুসুম বা সি অ্যানিমন। তাহলে এই প্রাণীগুলোর নাম আর এদের এই অল্প কিছু বৈশিষ্ট্য মনে রাখবে। চলো আজকে তাহলে এখানে শেষ করি। আরেকবার একটু ওই আমরা সমুদ্রের ভিডিওটা একবার ওই সমুদ্রের ভিডিওটা দেখে নাও। দেখো হাঙ্গর কি বিভৎস, কত বড় প্রাণী। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আগামীকাল আমরা সমুদ্রের তলার এই উদ্ভিদ নিয়ে আলোচনা করব।